নমস্কার পরীক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাই 100 ডেজ সায়েন্স জিকে চ্যালেঞ্জের আজ ষষ্ঠ দিনের আজকের এই মাস্টার ক্লাসে আমরা আলোচনা করব জীবন বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় চলন, গমন এবং মানববস্তি। যে কোনো সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই মাস্টার ক্লাসটিতে আমি চলন, গমন এবং মানব অস্থির সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করে দেব। সাথে ডিটেল ক্লাস থাকবে, প্লাস এআই ইনেবলড একটি ক্লাস নেওয়া হবে, যেটির মাধ্যমে সম্পূর্ণ কনসেপ্টটা অতি সহজে তোমরা বুঝে নিতে পারবে। এই প্রথমবার আমার এই অভিনব প্রচেষ্টা, তোমরা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখার চেষ্টা করবে। এই ক্লাসটি সম্পূর্ণ দেখলেই তোমাদের আর মুখস্থ করা লাগবে না, অটোমেটিক তোমাদের ব্রেনে মুখস্থ হয়ে যাবে বা তোমাদের মনে থেকে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম অংশ, চলন, গমন, মানব অস্থি সম্পর্কে এআই ইনেবলড ক্লাস। এআই ক্লাসটা সম্পূর্ণ দেখে নাও, তোমাদের মগজে সম্পূর্ণ কনসেপ্টটা অতি সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। বিভিন্ন ছবি, রং বেরঙের ছবির মাধ্যমে ক্লাসটি উপস্থাপন করা হচ্ছে, তোমরা দেখে নাও। এরপরে আমি এই কনসেপ্টটি আলোচনা করে দেব এবং এই থেকে আসা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর এবং তাদের ব্যাখ্যা নিয়ে আলোচনা করে নেব। আশা করা যায় এর বাইরে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হবে না। চলো আর বেশি দেরি না করে চলন, গমন এবং মানব অস্থির এআই ইনেবলড ক্লাসটি দেখে নিই। ভাবুন তো, আমাদের এই শরীরটা স্রেফ রক্ত মাংসের কোনো দলা নয়, বরং একটা অবিশ্বাস্য জটিল বায়োলজিক্যাল মেশিন বা জৈবিক যন্ত্র। জীববিজ্ঞানকে যখন আমরা ইঞ্জিনিয়ারিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখি, তখন পুরো ব্যাপারটা একেবারে বদলে যায়। একটা যন্ত্র কিভাবে কাজ করে, কিভাবে তার ভেতরের গিয়ারগুলো একে অপরের সাথে সংযুক্ত হয়ে গতিশীলতা তৈরি করে, জীবনের ক্ষেত্রেও ঠিক একই মেকানিজম কাজ করে। আজকের এই বিশ্লেষণে আমরা এই অসামান্য জৈবিক যন্ত্রের মেকানিজম বা গতির শারীরবৃত্তীয় কাঠামোর আদ্যপান্ত উদ্ঘাটন করব। আমরা দেখব কিভাবে একটি জীব নড়াচড়া করে এবং এর ভেতরের প্রতিটি সূক্ষ্ম উপাদান কিভাবে নিখুঁত ছন্দে একত্রে কাজ করে। এই বায়োলজিক্যাল মেশিনটি কিভাবে কাজ করে তার একটা ব্লুপ্রিন্ট বা নকশা বুঝতে আমাদের আজকের আলোচনাকে আমরা 4টি মূল পর্বে ভাগ করেছি। 1. চলনের মেকানিক্স, 2. মানবদেহের কাঠামো, 3. অংশগুলোর সংযোগ এবং সবশেষে 4. ইঞ্জিন এবং কেবল। ঠিক আছে, চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি। পর্ব 1, চলনের মেকানিক্স, সঞ্চালন বনাম গমন। গতির বিজ্ঞান নিয়ে আলোচনার শুরুতেই একটা মৌলিক ধারণা একেবারে পরিষ্কার করে নেওয়া যাক। সব জীবন্ত মেশিনই নড়াচড়া করতে পারে, কিন্তু সব নড়াচড়াই যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বোঝায় তা কিন্তু নয়। চলন বা মুভমেন্ট বলতে বোঝায় এক জায়গায় স্থির থেকে কেবল নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঞ্চালন করা। অন্যদিকে গমন বা লোকোমোশন হলো পুরোপুরি ভিন্ন একটা ব্যাপার, যেখানে শরীরটা সম্পূর্ণ স্থানান্তরিত হয়। একটা হাত নাড়ানোর চেয়ে গমন অনেক বেশি জটিল, কারণ এর জন্য মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, পেশি এবং কঙ্কালতন্ত্রের অত্যন্ত নিখুঁত এক সমন্বয়ের প্রয়োজন হয়। আর এই হাঁটা চলার সময় আমাদের পুরো বায়োলজিক্যাল মেশিনটা যে ধপাস করে পড়ে যায় না, তার কারণ কি জানেন? এই ভারসাম্য রক্ষার কাজটা করে মস্তিষ্কের একটা বিশেষ অংশ, যাকে আমরা বলি লৌহ মস্তিষ্ক বা সেরিবেলাম। এটা আক্ষরিক অর্থেই আমাদের শরীরের একটা মেকানিক্যাল জাইরোস্কোপের মতো কাজ করে। হাঁটা বা দৌড়ানোর মতো জটিল গমনের সময় আমাদের শরীর যেন একেবারে পারফেক্ট ব্যালেন্সে থাকে, তার জন্য এই সেরিবেলাম সারাক্ষণ নীরবে কাজ করে চলেছে। তবে হ্যাঁ, সব বায়োলজিক্যাল মেশিনের ডিজাইন কিন্তু একরকম নয়। ভিন্ন ভিন্ন জীব চলাফেরার জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের টুলস ব্যবহার করে। যেমন ধরুন, অ্যামিবা সিউডোপোডিয়া বা ক্ষণপথ তৈরি করে এগিয়ে যায়। আবার প্যারামিশিয়ামের আছে সিলিয়া নামের অসংখ্য চুলের মতো অংশ। ইউগ্লিনা ব্যবহার করে চাবুকের মতো ফ্ল্যাজেলা, আর মাছ ভি আকৃতির মায়োটম পেশির সংকোচনের মাধ্যমে সাঁতার কাটে। তবে স্পঞ্জ এবং প্রবালের মতো কিছু ব্যতিক্রমী জীবও আছে, যারা গমনে একেবারেই অক্ষম। তারা সারা জীবন কোনো একটা কঠিন বস্তুর সাথে স্থির হয়ে আটকে থাকে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, মানবদেহের কাঠামো, গাঠনিক ভিত্তি। সাধারণ অণুজীবের মেকানিজম তো দেখলাম, এবার মানবদেহের অবিশ্বাস্য জটিল কাঠামোটার দিকে একটু নজর দেয়া যাক। একটা বিশাল দালান যেমন ইটের পর ইট গেঁথে তৈরি হয়, তেমনি আমাদের মানব কঙ্কালের এই ফ্রেমওয়ার্কটি তৈরি হয় অস্টিওসাইট নামের আণুবীক্ষণিক কোষ দিয়ে। এটাই কাঠামোর মূল ব্লক। এই হাড় বা কাঠামোর দৃঢ়তার জন্য প্রচুর ক্যালসিয়াম এবং ফসফরাস প্রয়োজন হয়, যে কারণে শিশুদের হাড় মজবুত করতে এই উপাদানগুলোর ওপরে এত জোর দেয়া হয়। যখন একটি মানব বায়োলজিক্যাল মেশিন পূর্ণাঙ্গ রূপ লাভ করে, তখন তার এই সম্পূর্ণ কাঠামোটি ঠিক 206টি পৃথক হাড় বা অস্থির সমন্বয়ে গঠিত হয়।
এই 206টি হাড় একত্রে মিলে এমন একটা সাপোর্ট সিস্টেম তৈরি করে যা আমাদের সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। এখন এই স্লাইডের সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা খেয়াল করুন। জন্মের সময় কিন্তু হাড়ের এই হিসেবটা একদম আলাদা থাকে। একটা মানব শিশুর দেহে প্রাথমিক অবস্থায় প্রায় 300-র মতো হাড় থাকে। বয়সের সাথে সাথে সেগুলো ফিউজ হয়ে বা জোড়া লেগে সেই 206টি হাড়ের পূর্ণাঙ্গ এবং শক্ত কাঠামোতে পরিণত হয়। অবিশ্বাস্য, তাই না? আর এই 206টি হাড় কিন্তু শরীরে এলোমেলোভাবে ছড়ানো নেই। এগুলোর নির্দিষ্ট কাজ অনুযায়ী নিখুঁতভাবে বিন্যস্ত। আমাদের দেহের মূল স্তম্ভ অর্থাৎ মেরুদণ্ডে রয়েছে 26টি কশেরুকা। ফুসফুস এবং হৃৎপিণ্ডকে খাঁচার মতো সুরক্ষিত রাখার জন্য রয়েছে 12 জোড়া মানে 24টি পাঁজরের বক্ষপিঞ্জর। আর আমাদের অতি গুরুত্বপূর্ণ মস্তিষ্ককে রক্ষা করার জন্য সম্পূর্ণ মাথায় রয়েছে মোট 22টি হাড়, যার 14টি দিয়ে তৈরি আমাদের মুখমণ্ডল আর বাকি 8টি মিলে তৈরি করে মাথার খুলি বা করটি। মানব কাঠামোর পার্টসগুলোর মধ্যে আকারের পার্থক্যটা দেখলে সত্যি অবাক হতে হয়। শরীরের সমস্ত ভার বহন করার জন্য আমাদের উরুতে রয়েছে ফিমার, যা মানবদেহের সবচেয়ে বড় এবং দীর্ঘ হাড়। আর এর ঠিক বিপরীতে কানের একেবারে গভীরে লুকিয়ে আছে স্টেপিস, যা শরীরের সবচেয়ে ক্ষুদ্রতম হাড়। আকারের এই আকাশ পাতাল ব্যবধান প্রমাণ করে যে শরীরের প্রতিটি পার্টস তার নির্দিষ্ট কাজের জন্য কতটা নিখুঁত মাপে তৈরি। হাড়ের কথা উঠলেই অনেকেই ধরে নেন যে হাড়ই বোধহয় শরীরের সবচেয়ে শক্ত জিনিস। আজ এই প্রচলিত ভ্রান্ত ধারণাটা ভেঙে দেওয়া যাক। কঙ্কালতন্ত্র প্রচণ্ড শক্ত হলেও মানবদেহের সবচেয়ে কঠিন বস্তু কিন্তু হাড় নয়। আমাদের দাঁতের বাইরের যে চকচকে আবরণটা থাকে, যাকে আমরা অ্যানামেল বলি, সেটিই মূলত পুরো শরীরের সবচেয়ে শক্ত অংশ। চলুন এবার যাই আমাদের তৃতীয় পর্বে, অংশগুলোর সংযোগ, জৈবিক কবজা। একটা সুদৃঢ় হাড়ের কাঠামো একা কখনোই নড়াচড়া করতে পারে না যদি না তার মধ্যে বাঁকানো বা ঘোরানোর কোনো মেকানিজম থাকে। মেকানিক্যাল ইঞ্জিনের পার্টসগুলো যেন ঘষা খেয়ে ক্ষয়ে না যায়, তার জন্য যেমন আমরা কুশেন বা লিউব্রিকেন্ট ব্যবহার করি, শরীরের জয়েন্ট বা অস্থিসন্ধিগুলো ঠিক একইভাবে কাজ করে। এখানে তরুণাস্থি বা কার্টিলেজ শক অ্যাবজর্বিং কুশন হিসেবে কাজ করে, আর সাইনোফিয়াল তরল একেবারে ইঞ্জিন অয়েলের মতো জয়েন্টগুলোকে পিচ্ছিল রাখে। কাজের ধরন অনুযায়ী অস্থিসন্ধির মেকানিক্যাল ডিজাইনও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। মাথার খুলির সন্ধিগুলো হল স্থির সন্ধি, যা এক বিন্দু নড়ে না, বরং মস্তিষ্কের জন্য একটা সলিড হেলমেট তৈরি করে। অন্যদিকে হাঁটু আর কনুইয়ের সন্ধি হল কবজা সন্ধি, যা ঠিক দরজার কবজার মতো কেবল একদিকেই নড়তে পারে। আর সবচেয়ে বেশি গতিশীলতার জন্য আমাদের কাঁধ এবং নিতম্বে রয়েছে বল ও সকেট সন্ধি, যা কাঠামোকে প্রায় সব দিকে ঘোরানোর স্বাধীনতা দেয়। এবার আমাদের একেবারে শেষ পর্ব, পর্ব 4, ইঞ্জিন এবং কেবল, মেশিনকে সচল রাখা। হাড় আর তার জয়েন্টগুলো গতির জন্য প্রস্তুত ঠিকই, কিন্তু এদের নিজে থেকে চলার কোনো শক্তি নেই। এই কঙ্কালতন্ত্রকে টেনে হিচড়ে কাজ করানোর জন্য প্রয়োজন পাওয়ারফুল ইঞ্জিন। মানবদেহে এই ইঞ্জিন হল আমাদের পেশিতন্ত্র। বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের শরীরে 600-রও বেশি পেশি রয়েছে। এই পেশিগুলোর ক্রমাগত সংকোচন আর প্রসারণের সাইকেলই হাড়গুলোকে টেনে ধরে গতির সৃষ্টি করে। এই 600টির বেশি পেশির মধ্যে কার্ডিয়াক মাসল বা হৃৎপেশির কথা আলাদা করে না বললেই নয়। এটা এক সত্যিকারের বিস্ময়। এটি এমন একটা বিশেষ ইঞ্জিন যা আমাদের ইচ্ছার উপর একটুও নির্ভরশীল নয়। এটি সম্পূর্ণ অনিচ্ছুকভাবে সারা জীবন ধরে একটা মুহূর্তের জন্য বিশ্রাম না নিয়ে ক্রমাগত হৃৎপিণ্ডকে পাম্প করে যায়। বলা যায় এটাই এই বায়োলজিক্যাল মেশিনের সবচেয়ে নিরলস এবং হার্ডওয়ার্কিং ইঞ্জিন। তবে সাধারণ পেশি বা ইঞ্জিনগুলোর কিন্তু কিছু লিমিটেশন আছে। একটানা অনেকক্ষণ কাজ করলে বা ভারী ব্যায়াম করলে পেশিতে যখন পর্যাপ্ত অক্সিজেনের অভাব দেখা দেয়, তখন সেখানে ল্যাকটিক অ্যাসিড নামের একটা যৌগ জমতে থাকে। অতিরিক্ত ব্যবহারের ফলে আসল ইঞ্জিনে যেমন ধোঁয়া বা বর্জ্য জমে, এটা ঠিক সেরকম একটা ব্যাপার। আর এই ল্যাকটিক অ্যাসিড জমার কারণেই মূলত আমাদের পেশিতে প্রচণ্ড ব্যথা আর ক্লান্তি অনুভূত হয়। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই ইঞ্জিনগুলো কিভাবে ফ্রেমওয়ার্কের সাথে যুক্ত থাকে তা অনুধাবন করা। এখানে অনেকে একটা বিষয় গুলিয়ে ফেলেন, লিগামেন্ট আর টেন্ডন। এই দুটি কেবল সম্পূর্ণ ভিন্ন কাজ করে। লিগামেন্ট হলো সেই ইলাস্টিকের মতো টিস্যু যা একটা হাড়কে আরেকটা হাড়ের সাথে শক্ত করে বেঁধে রাখে। অন্যদিকে টেন্ডন হলো অপেক্ষাকৃত শক্ত টিস্যু যা পেশি বা ইঞ্জিনকে সরাসরি হাড়ের সাথে যুক্ত করে। পেশির পুরো শক্তিটা এই টেন্ডনের মাধ্যমেই হাড়ে ট্রান্সফার হয়। পুরো বিশ্লেষণ শেষে একটা বিষয় একেবারেই জলের মতো পরিষ্কার যে কোনো চলন বা গমনের জন্য হাড়, পেশি এবং মস্তিষ্ক থেকে আসা স্নায়ুর সংকেতের এক অবিশ্বাস্য নিখুঁত টিমওয়ার্ক প্রয়োজন।
আমাদের এই বায়োলজিক্যাল মেশিনটা একদিকে যেমন ভীষণ শক্তিশালী, অন্যদিকে তেমনি সংবেদনশীল। একবার ভাবুন তো, এই পরস্পর সংযুক্ত সূক্ষ্ম সিস্টেমগুলোর মধ্যে যদি কেবল একটা ছোট কেবল বা একটা মাত্র ইঞ্জিন ফেল করে, তাহলে এত চমৎকারভাবে তৈরি এই বায়োলজিক্যাল মেশিনের কি অবস্থা হবে? গতির পেছনের এই অসামান্য সমন্বয় এবং এর ভঙ্গুরতা দুটি কি সত্যি অবাক করার মতো নয়? এতক্ষণ চলন গমন এবং মানব অস্থির সম্পূর্ণ টপিকটা তোমরা এআইয়ের ভিডিওর মাধ্যমে বুঝলে আরও সহজভাবে, অতি দৃঢ়ভাবে টপিকটা বুঝে নাও। ক্লাসগুলি অতি গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকগুলোর প্রত্যেকটা ছোটোখাটো বিষয় তুলে ধরা হয়েছে। এই টপিকগুলোর মধ্যে থেকে যেই প্রশ্নগুলো বারংবার এসে থাকে সেগুলোকে একটি ডিটেল টপিকে কনভার্ট করা হয়েছে এবং প্রশ্ন কভারেজ পেয়ে যাচ্ছ। প্রতিটা পিওয়াইকিউ এর মধ্যে ইনক্লুড করা রয়েছে। তোমাদের আলাদা করে টেক্সট বুক পড়ার দরকার হবে না, এইভাবে তোমরা যদি স্টাডি বা পড়াশোনা চালিয়ে যাও। তো দেখে নিই চলন গমন এবং মানব অস্থির সম্পূর্ণ ডিটেল। প্রথম পর্ব, চলন ও গমন। জীবনের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো নড়াচড়া করা, কিন্তু চলন ও গমনের মধ্যে একটু পার্থক্য আছে। এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাকে বলে চলন, আর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করাকে বলে গমন। মানুষের চলন ও গমন মূলত দুটি তন্ত্রের উপরে নির্ভরশীল। এক হলো পেশিতন্ত্র এবং কঙ্কালতন্ত্র বা অস্থি। আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র থেকে আসা সংকেতের প্রভাবেই পেশি সংকুচিত হয় এবং আমরা হাঁটাচলা করতে পারি। হাঁটাচলার সময় আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের একটি বিশেষ অংশ, যার নাম লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। বিভিন্ন প্রাণীর বিভিন্ন গমনাঙ্গ রয়েছে। সব প্রাণীর গমনের উপায় এক নয়। চলুন এক নজরে কিছু গুরুত্বপূর্ণ প্রাণীর গমনাঙ্গ দেখে নিই। এই অংশের আমাদের প্রথম প্রাণী হলো অ্যামিবা। এদের নির্দিষ্ট কোনো আকার নেই। এরা দেহের প্রোটোপ্লাজমকে সামনের দিকে প্রসারিত করে ক্ষণপথ বা সিউডোপোডিয়া তৈরি করে গমন করে। দ্বিতীয় প্রাণীটি হলো প্যারামিসিয়াম। এদের সারা দেহে ছোট ছোট চুলের মতো অংশ থাকে, যাকে সিলিয়া বলে। এর সাহায্যেই এরা সাঁতার কাটে। তৃতীয় প্রাণীটি হলো ইউগ্লিনা। এদের গমনাঙ্গের নাম হলো ফ্লাজেলা, যা দেখতে চাবুকের মতো লম্বা আকৃতির হয়। মাছ। মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির মায়োটম পেশি থাকে, যার সংকোচন ও প্রসারণ মাছকে জলের মধ্যে এগাতে সাহায্য করে। ব্যতিক্রম, স্পঞ্জ বা প্রবাল হলো এমন কিছু প্রাণী যারা গমনে একেবারেই অক্ষম। এরা সারা জীবন কোনো কঠিন বস্তুর সাথে আটকে থাকে। আজকের সেশনের দ্বিতীয় পর্ব হলো মানব কঙ্কালতন্ত্র এবং গুরুত্বপূর্ণ অস্থি। মানবদেহের কঙ্কাল বা ফ্রেমওয়ার্ক তৈরি হয় হাড় বা অস্থি দিয়ে। অস্থির প্রধান গঠনকারী কোষকে বলা হয় অস্টিওসাইট। হাড় শক্ত ও মজবুত করতে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ক্যালসিয়াম ও ফসফরাস অত্যন্ত জরুরি। মানবদেহের অস্থির সংখ্যা এবং তাদের পরিচিতিগুলো দেখে নাও। মোট অস্থি। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট 206টি হাড় থাকে, তবে জন্মের সময় শিশুদের দেহে প্রায় 300টি হাড় থাকে, যা পরে জুড়ে গিয়ে 206টিতে দাঁড়ায়। মানবদেহে সবচেয়ে দীর্ঘতম অস্থির নাম কি? উত্তর হবে ফিমার। ফিমার হলো শরীরের সবচেয়ে দীর্ঘতম হাড়। সবচেয়ে ছোট অস্থি কোনটি? উত্তর হবে কানের ভেতরের বা মধ্যাকর্ণের হাড় স্টেপিস। স্টেপিস হলো শরীরের সবচেয়ে ছোট অস্থি বা ছোট হাড়। মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ডে মোট 26টি কোষেরুকা বা হাড় থাকে। বক্ষীপঞ্জর। ফুসফুস ও হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখতে আমাদের বুকে 12 জোড়া বা 24টি পাঁজরের হাড় থাকে। মুখমণ্ডল ও করোটি। আমাদের সম্পূর্ণ মাথায় মোট 22টি হাড় থাকে, যার মধ্যে 14টি মুখমণ্ডলে এবং বাকি 8টি করোটিতে বা মাথার খুলিতে থাকে।
একটি বিশেষ ইনফরমেশন তোমরা দেখে নাও, হাড় শক্ত হলেও মানবদেহের সবচেয়ে শক্ত অংশ হলো হাড় নয়, দাঁতের বাইরের আবরণ বা দাঁতের এনামেল হলো শরীরের সবচেয়ে শক্ত অংশ। তৃতীয় পর্বে দেখে নাও অস্থিসন্ধি বা জয়েন্ট। দুটি হাড় যেখানে এসে মিলিত হয় তাকে অস্থিসন্ধি বা জয়েন্ট বলে। এই সন্ধিগুলো আমাদের নড়াচড়ায় সাহায্য করে। অস্থিসন্ধিতে কিছু বিশেষ উপাদান থাকে, যেমন তরুণাস্থি, হাড়ের সংযোগস্থলে কুশনের মতো কাজ করে যাতে হাড়ের ঘর্ষণ না হয়। তারপর হচ্ছে সাইনোভিয়াল তরল, এটি দুই হাড়ের সংযোগস্থলে থাকা এক ধরনের তরল যা লুব্রিকেন্ট বা পিচ্ছিল কারক হিসেবে কাজ করে এই সাইনোভিয়াল তরল। আর তরুণাস্থি বা কার্টিলেজ কি করে, হাড়ের সংযোগস্থলে কুশনের মতো কাজ করে যাতে হাড়ের ঘর্ষণ না হয়। গুরুত্বপূর্ণ কিছু অস্থিসন্ধিগুলো দেখে নাও। স্থির সন্ধি বা ফিক্সড জয়েন্ট, যে সন্ধি একেবারেই নড়ে না, যেমন করটির সন্ধি বা মাথার খুলির জোড়, একে স্থির সন্ধি বা ফিক্সড জয়েন্ট বলা হয়। দ্বিতীয় সন্ধি হলো হিঞ্জ বা কবজা সন্ধি, দরজার কবজার মতো যা কেবল একদিকে খোলে বা নড়ে, যেমন হাঁটু ও কনুইয়ের সন্ধি। একদিকে খোলে বা নড়ে তাকে হিঞ্জ বা কবজা সন্ধি বলে, যেমন হাঁটু ও কনুই। তৃতীয় সন্ধি হলো বল ও সকেট সন্ধি। এখানে একটি হাড়ের বলের মতো মাথা অন্য একটি হাড়ের গর্তে থাকে, ফলে সব দিকে নাড়ানো যায়, যেমন কাঁধ বা নিতম্বের সন্ধি। চতুর্থ পর্বে আছে পেশি ও সংযোজক কলা। হাড় একা একা নড়তে পারে না, তাকে টানার জন্য পেশি প্রয়োজন হয়। পেশির সংকোচন ও প্রসারণের এই পর্যায়ক্রমিক প্রক্রিয়াকে চলন চক্র বলে। মানবদেহে প্রায় 600 এর বেশি পেশি রয়েছে। হৃদপেশি বা কার্ডিয়াক মাসল, মানবদেহের হৃৎপিণ্ডে এই বিশেষ পেশি দিয়ে তৈরি, যা আমাদের ইচ্ছায় নয় বরং অনৈচ্ছিকভাবে সারা জীবন স্পন্দিত হতে থাকে। পেশির ক্লান্তি, একটানা অনেকক্ষণ কাজ করলে বা দৌড়ালে আমাদের পেশিতে অক্সিজেনের অভাব দেখা দেয়, যা ল্যাকটিক অ্যাসিড জমা করে। এর ফলে পেশিতে ব্যথা ও ক্লান্তি অনুভূত হয়। আমাদের পর্বের শেষ অংশে চলে এসেছি। শেষ অংশে লিগামেন্ট বনাম টেন্ডন। এখানেই সমস্ত স্টুডেন্টদের একটু কনফিউশন হয়, এটা ভালোভাবে ক্লিয়ার করে নাও। লিগামেন্ট কি? লিগামেন্ট হলো ইলাস্টিকের মতো অংশ যা একটি হাড়কে অন্য একটি হাড়ের সঙ্গে যুক্ত করে। এবং টেন্ডন কি? এরা একটু শক্ত প্রকৃতির হয় এবং একটি পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত করে, আর হচ্ছে লিগামেন্ট হাড়কে অন্য একটি হাড়ের সঙ্গে যুক্ত করে। এই হলো তফাৎ। এই ছিল চলন গমন এবং মানব অস্থির ডিটেল ক্লাস বা সম্পূর্ণ আলোচনা। এবার দেখে নিই বিভিন্ন পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং তাদের উত্তরসহ ব্যাখ্যা। চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। মানবদেহে চলন ও গমন সম্পন্ন হয় কিসের দ্বারা? উত্তর হবে পেশি ও অস্থির দ্বারা। মানবদেহের কঙ্কালতন্ত্র বা অস্থি এবং পেশিতন্ত্র একত্রে কাজ করে দেহের চলন ও গমনে সাহায্য করে। দ্বিতীয় প্রশ্ন, মানবদেহের কটি অস্থি থাকে? উত্তর হবে 206টি। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট 206টি হাড় থাকে, তবে জন্মের সময় শিশুদের দেহে প্রায় 300টি হাড় থাকে, যা বড় হওয়ার সাথে সাথে একে অপরের সঙ্গে জুড়ে 206টিতে দাঁড়ায়। 3 নম্বর প্রশ্ন, পেশি ও অস্থির সন্ধিস্থলে কি থাকে? উত্তর হবে পেশি ও অস্থির সন্ধিস্থলে তরুণাস্থি থাকে। হাড়ের ঘর্ষণ রোধ করতে দুটি অস্থির সংযোগস্থলে স্থিতিস্থাপক বা তরুণাস্থি থাকে, যা অনেকটা কুশনের মতো কাজ করে। এখানে হয়তো কুশন মানে অনেকেই বুঝতে পারছো না জিনিসটা কি। কুশন মানে হচ্ছে বালিশ বা যে কোনো ফোমের তৈরি বালিশের ভিতরে দেখবা বা বিভিন্ন সোফায় দেখবা যে স্পঞ্জগুলো ব্যবহার করা হয়, ওই স্পঞ্জগুলোকেই কুশন বলা হচ্ছে। মানে ধাক্কা কমাতে
হাড়ের ঘর্ষণ রোধ করতে তরুণাস্থি কাজ করে কুশনের মতো। 4 নম্বর প্রশ্ন, শরীরের সবচেয়ে শক্ত অঙ্গ বা অংশ কোনটি? উত্তর হবে দাঁতের এনামেল। দাঁতের বাইরের আবরণ বা এনামেল মানবদেহের সবচেয়ে শক্ত পদার্থ, যা মূলত ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি। এটি হাড়ের চেয়েও অনেক গুণে শক্ত। 5 নম্বর প্রশ্ন, মেরুদণ্ডে অস্থির সংখ্যা কয়টি? উত্তর হবে 26টি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মেরুদণ্ডে 26টি কোষেরুকা বা অস্থি থাকে, তবে শিশুদের ক্ষেত্রে এই সংখ্যা 33টা হয়ে থাকে। 6 নম্বর প্রশ্ন, স্থির সন্ধির উদাহরণ দাও। উত্তর হবে করটি সন্ধি। মাথার খুলি বা করটির হাড়গুলো একে অপরের সাথে এমনভাবে যুক্ত থাকে যেগুলোর কোনো নড়াচড়া হয় না, তাই একে স্থির সন্ধি বলা হয়। 7 নম্বর প্রশ্ন, দুইটি হাড়ের সংযোগস্থলে যে তরল থাকে তার নাম কি? উত্তর হবে সাইনোভিয়াল তরল। সাইনোভিয়াল তরল হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট বা পিচ্ছিল কারক হিসেবে কাজ করে, যার ফলে নড়াচড়ার সময় হাড়ের ঘর্ষণ ও ক্ষয় রোধ হয়। 8 নম্বর প্রশ্ন, শরীরের সবচেয়ে দীর্ঘ অস্থি কোনটি? উত্তর হবে ফিমার। ফিমার বা উরুর হাড় হল মানবদেহের সবচেয়ে দীর্ঘ এবং বড় ভারী অস্থি। 9 নম্বর প্রশ্ন, মানবদেহে পেশি ও অস্থিকে সংযুক্ত করে কোন যোজক কলা? উত্তর হবে টেন্ডন। টেন্ডন হলো এক ধরনের শক্ত যোজক কলা যা ঐচ্ছিক পেশিকে হাড়ের সাথে দৃঢ়ভাবে যুক্ত রাখে। 10 নম্বর প্রশ্ন, শরীরের কোন অঙ্গ বল ও সকেট সন্ধি দ্বারা যুক্ত? উত্তর হবে কাঁধ ও নিতম্ব। এই ধরনের সন্ধিতে একটি হাড়ের বলের মতো প্রান্ত অন্য একটি সকেট বা গর্তের মধ্যে থাকে, ফলে অঙ্গটি সব দিকে ঘোরানো বা নাড়াচাড়া করানো যায়। 11 নম্বর প্রশ্ন, স্নায়ু সংকেতের প্রভাবে কি সংকুচিত হয়? উত্তর হবে পেশি। স্নায়ুতন্ত্র থেকে আসা বৈদ্যুতিক সংকেতের প্রভাবেই পেশির সংকোচন ও প্রসারণ ঘটে। 12 নম্বর প্রশ্ন, মানুষের চলাফেরা, হাঁটা, দৌড়ানো কিসের কারণে সম্ভব হয়? উত্তর হবে চলন পেশির কারণে। কঙ্কাল পেশি বা চলন পেশির ঐচ্ছিক সংকোচনের ফলেই মানুষের পক্ষে হাঁটা চলা করা সম্ভব হয়। 13 নম্বর প্রশ্ন, অস্থি কোষকে কি বলে বা অস্থি কোষকে কি বলা হয়? উত্তর হবে অস্টিওসাইট। হাড়ের গঠনকারী বা রক্ষণাবেক্ষণকারী পরিণত কোষগুলিকে অস্টিওসাইট বলা হয়। 14 নম্বর প্রশ্ন, মানবদেহে দুটি অস্থিকে একে অপরের সাথে সংযুক্ত করে কে? উত্তর হবে লিগামেন্ট। লিগামেন্ট হলো অত্যন্ত স্থিতিস্থাপক যোজক কলা যা একটি হাড়কে অন্য একটি হাড়ের সাথে যুক্ত করে অস্থিসন্ধি তৈরি করে। 15 নম্বর প্রশ্ন, পেশির সংকোচন ও প্রসারণ প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হবে চলন চক্র। পেশির পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের মাধ্যমেই চলন সম্পন্ন হয়, যা একটি চক্রাকার প্রক্রিয়া। 16 নম্বর প্রশ্ন, শরীরের চলন পেশির নিয়ন্ত্রণ করে কে? উত্তর হবে মস্তিষ্ক ও স্নায়ু। শরীরে চলন পেশির নিয়ন্ত্রণ করে কে? মস্তিষ্ক ও স্নায়ু। মানুষের ঐচ্ছিক চলন প্রধানত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বা মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। 17 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডে যে পেশি থাকে তা কী ধরনের পেশি? উত্তর হবে হৃৎপেশি। হৃৎপিণ্ড কার্ডিয়াক পেশি দিয়ে তৈরি, যা গঠনগতভাবে ঐচ্ছিক পেশির মতো হলেও এটি সম্পূর্ণভাবে অনৈচ্ছিক পেশি, অর্থাৎ আমাদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ হয় না। 18 নম্বর প্রশ্ন, হাঁটুর সন্ধি কী ধরনের সন্ধি? উত্তর হবে হিঞ্জ সন্ধি, যা কবজা সন্ধি নামে পরিচিত। দরজার কবজার মতো হাঁটু ও কনুই কেবল একটি নির্দিষ্ট দিকেই নাড়াচাড়া করতে পারে, তাই এদের হিঞ্জ সন্ধি বলা হয়। 19 নম্বর প্রশ্ন, মানবদেহে পেশির সংখ্যা কত হয়? উত্তর হবে প্রায় 600টি। মানবদেহে প্রায় 600টিরও বেশি, সাধারণত 639টি পেশি রয়েছে, যা আমাদের মোট দৈহিক ওজনের প্রায় 40%। 20 নম্বর প্রশ্ন, শিশুদের হাড় শক্ত হতে সাহায্য করে কোন উপাদান? উত্তর হবে ক্যালসিয়াম।
ক্যালসিয়াম এবং ফসফরাস হাড়ের প্রধান উপাদান, যা শিশুদের হাড় গঠন করতে এবং মজবুত করতে অপরিহার্য। এবার দেখে নিই আরও কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি? উত্তর হবে স্টেপিস। মানবদেহের সবচেয়ে ছোট হাড়টি মধ্যকর্ণে অবস্থিত, যার নাম স্টেপিস। 22 নম্বর প্রশ্ন, অতিরিক্ত পরিশ্রমের পর পেশির ক্লান্তির জন্য দায়ী অ্যাসিড কোনটি? উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড। অতিরিক্ত পরিশ্রমের সময় পেশিতে অক্সিজেনের অভাবে অবাত শোষণ ঘটে। এর ফলে পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হয়, যার কারণে পেশিতে ক্লান্তি বা ব্যথা অনুভূত হয়। 23 নম্বর প্রশ্ন, মানবদেহের মুখমণ্ডলে মোট কয়টি হাড় থাকে? উত্তর হবে 14টি। মানুষের মাথার খুলিতে 22টি হাড় থাকে, যার মধ্যে 14টি মুখমণ্ডলে এবং 8টি করটি বা মস্তিষ্কের আবরণ ঢাকার ক্ষেত্রে ব্যবহৃত হয় 8টি। 24 নম্বর প্রশ্ন, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? উত্তর হবে ক্ষণপাত বা সিউডোপোডিয়া। অ্যামিবা তার কোষের প্রোটোপ্লাজমকে সামনের দিকে প্রসারিত করে ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে গমন সম্পন্ন করে। 25 নম্বর প্রশ্ন, মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের কোন অংশ? উত্তর হবে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক এবং অন্তঃকর্ণের অর্ধবৃত্তাকার নালী মানুষের হাঁটা চলার সময় পেশির কাজের সমন্বয় সাধন করে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 26 নম্বর প্রশ্ন, প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম কি? উত্তর হবে সিলিয়া। প্যারামিসিয়ামের সারা দেহে অসংখ্য ছোট ছোট চুলের মতো সিলিয়া থাকে, যা নিয়মানুবর্তিতভাবে সঞ্চালিত হয়ে এদের জলের মধ্যে সাঁতার কাটতে বা গমনে সাহায্য করে। 27 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর গমনে মায়োটম পেশি সাহায্য করে? উত্তর হবে মাছ। মাছের মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির মায়োটম পেশি থাকে। এই পেশিগুলোর পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণ মাছকে জলের মধ্যে এঁকে বেঁকে সামনের দিকে এগোতে সাহায্য করে। 28 নম্বর প্রশ্ন, ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি? উত্তর হবে ফ্লাজেলা। ইউগ্লিনার দেহের সামনের দিকে চাবুকের মতো একটি বা দুটি লম্বা অংশ থাকে, যাকে ফ্লাজেলা বলে। এর সাহায্যে তারা গমন করে। 29 নম্বর প্রশ্ন, মানুষের বক্ষী পঞ্জরে কটি পাঁজর থাকে? উত্তর হবে 12 জোড়া বা 24টি। মানব দেহের বক্ষী পঞ্জরে মোট 12 জোড়া পাঁজরের হাড় থাকে, যা একটি খাঁচার মতো গঠন তৈরি করে হৃৎপিণ্ড ও ফুসফুসের মতো নরম অঙ্গগুলিকে রক্ষা করে। 30 নম্বর প্রশ্ন, গমনে অক্ষম একটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে স্পঞ্জ ও প্রবাল। সাধারণত প্রাণীরা গমনে সক্ষম হলেও স্পঞ্জ এবং প্রবাল হলো এমন কিছু প্রাণী যারা গমনে অক্ষম, জীবনভর কোনো নির্দিষ্ট কঠিন বস্তুর সাথে আটকে থাকে। বন্ধুরা, এই ছিল তোমাদের চলন, গমন এবং মানবস্থির সম্পূর্ণ ডিটেল ক্লাস এবং সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর সমাধান। আশা করছি তোমাদের ভিডিওটি উপকৃত করবে। ধন্যবাদ এতদূর দেখার জন্য।